গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। সঙ্গে আছি আমি ছন্দারানী দে, সহকারী শিক্ষক, 13 নং নীলফা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পাঠ পরিচিতি, দ্বিতীয় শ্রেণী বাংলা পাঠ্যাংশ অনুশীলনী, তারিখ 3-10-2020। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদের একটি দেশাত্মবোধক গান শোনাতে চাই এবং তোমরাও আমার সঙ্গে গাওয়ার চেষ্টা করো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। হ্যাঁ, ছোট্ট সোনামণি, আজ আমরা সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে আমাদের যে মুক্তিযুদ্ধের সোনালী পাতা, সেই পাঠটি তোমাদের আজকে পড়াবো। মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা। আজ আমরা বিগত পাঠের ধারাবাহিকতায় আজ আমরা পাঠের অনুশীলনীতে যদিও পড়ালেখা করব, কিন্তু তার আগে আমরা পূর্ব পাঠের বিষয়গুলো দেখি তোমাদের মনে আছে কিনা। আমাদের মুক্তিযুদ্ধের সোনালী পাতায় শুরুতে আমরা পড়েছি যে এটা ছিল 1971 সালের মার্চ মাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন আর শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। বলতো তখন আমাদের এই পাঠে যে মাস বিষয়ে আমরা পড়েছিলাম সেটি কি মাস ছিল? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, সেটি ছিল জুন মাস। মুক্তি সেনারা একটি পুরনো জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিল, ঘাঁটি গেড়েছিল এবং সেখানে কি হয়েছিল, পাশের গ্রামে ছিল শত্রু সেনারা, তারা এখানে আক্রমণ করে এবং এই আক্রমণ যখন মুক্তি সেনারা টের পায় তখন তারাও প্রতিরোধ করে তোলে, কিন্তু মুক্তি সেনারা কি ছিল, সংখ্যায় খুবই নগণ্য এবং তাদের পিছনেই ছিল কি বলতো, এই বাড়িটির পিছনেই ছিল, হ্যাঁ তোমরা ঠিক বলেছো, একটি বড় গ্রাম। আর এই গ্রামে ছিল অনেক মানুষ, অনেক বাড়িঘর। যদি মুক্তি সেনারা পিছন থেকে সরে যায় তাহলে কি হবে, এই গ্রামটি সামনে থেকে যদি মুক্তি সেনারা পিছুতে যায় তাহলে গ্রামটি ধ্বংস হয়ে যাবে, অনেক মানুষ মারা যাবে। তাই মুক্তি সেনারা কি করলো, কিছু হটলো না, তারা প্রবল প্রতিরোধ গড়ে তুললো মুক্তি সেনারা শত্রু সেনাদের বিরুদ্ধে। এবং চারদিক থেকে কি করছিল, শত্রু সেনারা এই বাড়িটি ঘিরে ফেলেছিল এবং অনেক চারদিক থেকে গুলি আসতেছিল এবং একটা সময় কি হলো, এক মুক্তিযোদ্ধার বুকে একটি গুলি এসে লাগলো এবং তিনি শহীদ হলেন। তবুও দলনেতা কি করলেন, ভয় পেলেন না। দলনেতা প্রবল প্রতাপের সঙ্গে এগিয়ে গেলেন এবং নতুন নতুন কৌশল অবলম্বন করলেন এই যুদ্ধে জেতার জন্য, মুক্তি সেনাদের শত্রু সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য। এবং করলেন কি,
হ্যাঁ ঠিক বলেছো, বলো তো কি করছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশল অবলম্বন করেছিল এবং সেখানে বারবার জায়গা বদল করে মুক্তি সেনারা যুদ্ধ করছিল, যাতে এক সৈন্যই একবার এক জায়গা থেকে আর একবার অন্য জায়গা থেকে এইভাবে যুদ্ধ করছিল, যাতে মনে হয় যে অনেকে একসঙ্গে যুদ্ধ করছে এবং পাকিস্তানিরা যাতে ভয় পায়। এবং তাই হলো, এক সময় মুক্তি সেনাদের দিকে গুলি কমে আসতে শুরু হলো এবং গ্রামটি রক্ষা পেল, পাকিস্তানিরা পিছনে চলে গেল। আমাদের মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতা আমরা পূর্বেই পড়েছি। আচ্ছা, আমরা দেখো আজ এর যে অনুশীলনী আছে, আমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষায় আমাদের যে বিষয়গুলো এখান থেকে আসবে আমরা সম্ভাব্য অনুশীলনী থেকে সেই বিষয়গুলো আজকে পড়ব। শুরুতেই আমরা কঠিন শব্দ বাছাই করে যে শব্দার্থ, সেই শব্দার্থগুলো জেনে নিই। দেখো, দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। আমাদের এখানে যে শব্দগুলো আছে, এই প্রতিটি শব্দই আমাদের পাঠে ছিল, আর আমরা এই পাঠে এই শব্দগুলো আমরা পড়েছি। আজকেও আমরা সেই শব্দগুলো খুঁজে বের করবো পাঠে। দেখো তো ছোট্ট সোনামণিরা, কোথায় আছে মুক্তিযুদ্ধ? হ্যাঁ, এই তো তোমরা পেয়ে গেছো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বলতে আমরা কি বুঝি? যুদ্ধ। যুদ্ধ মানে আমরা বুঝি কোনো মারামারি। এবং মুক্তি, মুক্তি মানে আমরা বুঝি, হ্যাঁ মুক্তি মানে স্বাধীন, অর্থাৎ আমার মোটামুটি নিজের ইচ্ছা বা অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের মতো করে চলতে পারি মুক্তভাবে। এই এই যে মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার লড়াই, এই আমাদের দেশকে স্বাধীন করার জন্য, আমাদের দেশকে অন্যের অধীন থেকে রক্ষা করার জন্য, নিজের দেশকে রক্ষা করার জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, দেশকে স্বাধীন করার লড়াই। আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে লড়াই মার্চ মাসে হয়েছিল 1971 সালে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য স্বাধীনতার যে ডাক, এই ডাক দিয়েছিলেন এবং তখন শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। তাহলে সবাই আমার সঙ্গে বলো, মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার লড়াই, দেশকে স্বাধীন করার লড়াই। পরবর্তীতে আমরা চলে যাই। দেখো, মুক্তি সেনা, এটাও আমাদের পাঠে পাঠ রয়েছে। দেখো, স্বাধীনতার জন্য যে লড়াই করে, এই মুক্তিযুদ্ধ করার জন্য দেশের অনেক বীর সন্তানেরা অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে বলা হয়েছে কি মুক্তি সেনা। তারা সবাই স্বাধীনতার জন্য যে লড়াই করেছিল, যে লড়াই করেন, স্বাধীনতার জন্য যে লড়াই করেন যে ব্যক্তি, তাকে বলা হয়েছে মুক্তি সেনা। ঘাঁটি, সৈন্যদের থাকার জায়গা, ঘাঁটি। আমরা এটাও আমাদের পাঠে পেয়েছি যে পুরনো জমিদার বাড়িতে আমাদের মুক্তি সেনারা কি করেছিল? ঘাঁটি গড়ে তুলেছিল। আর এই ঘাঁটি ছিল পুরনো জমিদার বাড়িতে, পুরনো জমিদার বাড়ির এই ঘাঁটি, এখানে সৈন্যরা নিজেরা থাকবে এবং ওখানে থেকেই যুদ্ধ পরিচালনা করবে, মুক্তিযুদ্ধ। এই জন্য ওখানে একটি সবাই কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে ওখানে অবস্থান নিয়েছিল, এটাকে বলা হয় ঘাঁটি। পরবর্তীতে দেখো রয়েছে শহীদ, মহৎ কাজে যিনি জীবন দেন, মহৎ কাজে যিনি জীবন দেন, তাকে বলা হয়েছে শহীদ। আমরা দেখেছি আমাদের পাঠে রয়েছে যে এক মুক্তি সেনা কি করেছিল, হঠাৎ তার বুকে এসে একটি গুলি লাগে এবং তিনি সেখানে লুটিয়ে পড়ে এবং প্রাণ যায়, তাকে আমরা বলবো শহীদ। এমনি যখন কেউ প্রাণ ত্যাগ করে তখন আমরা বলি মারা গেছে, কিন্তু মহৎ কাজ, এটা যেহেতু দেশের জন্য এক যুদ্ধ পরিচালনা, তাই এই দেশকে রক্ষা করার জন্য যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যিনি অংশগ্রহণ করেন এবং যিনি মারা যান, প্রাণ ত্যাগ করেন, তাকে আমরা বলবো শহীদ। তাহলে আমরা কি বলবো? মহৎ কাজে যিনি জীবন দেন, মহৎ কাজে যিনি জীবন দেন, তাকে বলা হয় শহীদ। পরবর্তীতে আমরা দেখো কৌশল। কৌশল মানে আমরা দেখেছি যে মুক্তি সেনারা বিভিন্ন কৌশল অবলম্বন করছিল, অর্থাৎ বিভিন্ন বুদ্ধি বা উপায় বুদ্ধি করেছিল যে কীভাবে এই যুদ্ধে তারা জয়লাভ করবে, এটাকে বলা হয় কৌশল। এবার দেখো স্বাধীনতা।
স্বাধীনতা, এই স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম 1971 সালে। এই শব্দার্থগুলো সবাই তোমরা বারবার অনুশীলন করবে এবং এটি তোমাদের মূল্যায়নে আসবে, তোমাদের পরীক্ষা হবে তখন আসবে। তোমরা যখন দ্বিতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করবা, দ্বিতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবা, তখন তোমাদের এই শব্দার্থগুলো আসবে। পরবর্তীতে দেখো, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমরা এখানে কয়েকটি শব্দ দিয়ে দিয়েছি এবং এখানে ফাঁকা ঘর রয়েছে। এই ফাঁকা ঘরে ওই শব্দগুলো আমরা এনে বসাবো, এসে পূরণ করবো। দেখো, মুক্তি সেনারা ড্যাশ বিপদ মোকাবেলা করলেন। আমরা কিন্তু এইটা পড়ছি, আমাদের পাঠে কয়েকবারই পড়েছি যে মুক্তি সেনারা যখন বিপদে পড়েছিলেন তখন তারা কিভাবে এই বিপদ মোকাবেলা, অর্থাৎ এই বিপদ থেকে উদ্ধার হয়েছিলেন। কিভাবে এই বিপদ, তখন তারা কি করেছিলেন? হ্যাঁ, ঠিক বলেছ, কৌশলে। মুক্তি সেনারা কৌশলে বিপদ মোকাবেলা করলেন। পরবর্তীতে দেখো রয়েছে, পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ড্যাশ। কি হবে বলো তো? মুক্তি সেনাদের পিছনে কি, পিছনে রয়েছে মুক্তি সেনাদের বড় ঘাঁটি। পরবর্তীতে দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক হয়েছিল যখন, তখন অনেক কি হয়েছিলেন, কি হয়েছেন বলতো? তোমরা এটাও তোমরা পাঠে পড়েছো, অনেকে অনেক শহীদ হয়েছেন। ড্যাশ দেশের গৌরব। আমাদের জীবনে, আমাদের দেশে একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে, আর সেখানে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। হ্যাঁ ছোট্ট সোনামণিরা ঠিক বলেছ, মুক্তিযুদ্ধ দেশের গৌরব। এবং 1971 সালে এদেশে ড্যাশ হয়েছিল। তোমরা বলো তো 1971 সালে কি হয়েছিল? হ্যাঁ, এখান থেকে আমরা পাবো কি, মুক্তিযুদ্ধ হয়েছিল। পরবর্তীতে দেখো, আমাদের পাঠ্য বইয়ে কিছু যুক্ত বর্ণ আছে, যেমন বঙ্গবন্ধু, এখানে রয়েছে দুইটি যুক্ত বর্ণ, উ গ নয় ভ। ওর সঙ্গে গ মিলে হয়েছে নতুন শব্দ, দেখো বঙ্গ ভঙ্গ। পরবর্তীতে দেখো নয় ভ, এখানে রয়েছে দন্ত ন আর ভ, এটা হয়েছে অন্ধ বন্ধু। হ্যাঁ, পরবর্তীতে দেখো মুক্তি যুদ্ধ, এখানে যুক্ত বর্ণ কয় ত এবং দেখো ক ত, ক এবং ত, এটি মিলে হয়েছে কয়ত। এটা দিয়ে নতুন শব্দ দেখো রক্ত শক্ত। হ্যাঁ ছোট্ট সোনামণিরা, তোমরা আমার সঙ্গে সবাই পড়ছো আমি জানি। র কয়ত, স কয়ত, রক্ত শক্ত। এবার দেখো দয় ধ, দ ধ, দয় ধ দিয়ে আছে বুদ্ধি শুদ্ধ। পরবর্তীতে আমরা দেখো এই অনুশীলনীতে রয়েছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর মুখে মুখে বলি ও লিখি। দেখো, কে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? এটা আমি তোমাদের পাঠে কয়েকবার পড়িয়েছি, তোমাদের হয়তোবা সবার মনেও আছে। কত সালের কথা ছিল? 1971 সালের মার্চ মাসে কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? হ্যাঁ, আমরা সকলেই জানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তখন মার্চ মাস এবং তার এই ডাকেই সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে আমরা সবাই বলতে পারি কি, কে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? সবাই বলো তো আমার সঙ্গে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সবাই আমার সঙ্গে আবার পড়ো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। এবং এই তার ডাকেই 1971 সালের মার্চ মাসে মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল এবং কতদিন ধরে যুদ্ধ হয়েছিল? 9 মাস।
9 মাস ধরে যুদ্ধ হয়। এবং আমরা এই পাঠে যে অধ্যায়টি পড়েছি সেটা হচ্ছে, যে ঘটনাটি পড়েছি সেটা ছিল কি মাসের? জুন মাসের ঘটনা। এবং পরবর্তীতে আমরা যাই, দেখো মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন। মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গা থেকে দেশে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে যুদ্ধ করেছিলেন। এবং এই যুদ্ধ করতে গিয়ে তারা কোথাও কোথাও আস্তানা গাড়তেন, এবং সেখান থেকে তারা কী করতেন? যুদ্ধ পরিচালনা করতেন। এবং সেখানে তাদের অস্ত্র থাকতো, তারা কয়েকজন বেশ কিছু মুক্তিযোদ্ধা একসঙ্গে থাকতেন, এবং এমন জায়গায় থাকতেন যেখানে কি শত্রুরা সহজে খুঁজে পাবে না এবং সন্দেহ করবে না, এখানে এমন জায়গায় থাকতেন। যেমন আমরা দেখছি কি আমাদের এই পাঠে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল একটা পুরনো জমিদার বাড়িতে। এবং এই পুরনো জমিদার বাড়ি পরিত্যক্ত, এখানে কোনো মানুষজন থাকে না। ঠিক এমন একটা পুরনো গ্রামের বন জঙ্গলে ঘেরা, এর চারপাশে কি ছিল? বন জঙ্গল। এমন একটা পরিবেশে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিলেন যাতে ওখান থেকে ঠিকমতো যুদ্ধ পরিচালনা করা যায়। তাহলে আমরা মুক্তিযোদ্ধারা যখন এই যে জায়গায় থেকে যুদ্ধ পরিচালনা করে তাকে বলা হয় ঘাঁটি। আর আমাদের প্রশ্ন ছিল মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন। আমাদের এই সময় 1971 সালের 26শে মার্চ যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গাড়তেন। ঠিক তেমনই একটা জায়গার বর্ণনা আমরা এখানে পেয়েছি, যে মুক্তিযোদ্ধারা পুরনো এক জমিদার বাড়িতে, জঙ্গলে ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। অর্থাৎ ওখানে থেকেই তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করতেন। তাহলে সবাই আমার সঙ্গে বলো যে মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন। মুক্তিযোদ্ধারা পুরনো এক জমিদার বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। ছোট্ট সোনামণিরা, 3য় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 3য় শ্রেণীতে ওঠার জন্য একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই পরীক্ষায় তোমরা মূল্যায়নে এই প্রশ্নগুলো তোমরা পাবে, এবং এখান থেকেই তোমাদের উত্তর করতে হবে। তাই তোমরা সবাই খুব যত্ন সহকারে আমার সঙ্গে পড়ো এবং সুন্দর করে লিখে নাও উত্তরগুলো, যাতে তোমাদের পরবর্তীতে মুখস্থ করতে এবং পড়তে বুঝতে সুবিধা হয়। মুক্তি সেনারা কেন পিছু হটতে? পরবর্তীতে দেখো গদাগে রয়েছে মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না। পিছু হটা মানে কি? পিছন দিকে চলে যাওয়া, পরাজয় স্বীকার করে পিছন দিকে চলে যাওয়া, যুদ্ধে অংশগ্রহণ মুখোমুখি প্রতিরোধ করে না তোলা, এটাকে বলে আমরা পিছু হটা। এবং মুক্তিযোদ্ধারা আমরা জানি যে মুক্তিযোদ্ধারা যেখানে থেকে যুদ্ধ করছিলেন এক পুরনো এক জমিদার বাড়িতে, তার পিছনে ছিল কি? একটা সুন্দর বড় গ্রাম। আর সেই গ্রামে আমরা দেখেছি যে অনেক মানুষ ছিল, অনেক বাড়ি ঘর, অনেক লোকের বসবাস। আর এই মুক্তিযোদ্ধারা যদি ওখান থেকে পিছনে সরে যায়, তাহলে কি হবে? শত্রু সেনারা সেই গ্রামটি পুড়িয়ে দেবে। এবং এমন অনেক বাড়িঘরই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা পুড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি, আমরা জানি, আমাদের অনেক আপনজনরা জীবন দিয়েছেন, অনেক বাড়িঘর পোড়ায় দিচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি তারা করত। ঠিক এরকম একটা উদ্দেশ্যেই তারা এই গ্রামে আসতে চেয়েছে এবং ওই গ্রামটি তারা ধ্বংস করতে চেয়েছে। কিন্তু যখন মুক্তি সেনারা প্রতিরোধ গড়ে তোলে, তখন আর সেই গ্রামটি তারা ধ্বংস করতে পেরেছিল না। এবং এই জন্যই মুক্তি সেনারা সেই গ্রাম তারা পিছু হটে নেয়। যদি মুক্তি সেনারা পিছু হটতো, অর্থাৎ পরাজয় স্বীকার করে পিছনে চলে যেত, তাহলে এই পাকিস্তানিরা কি করত? মুক্তি সেনাদের পিছু হটার কারণে তারা খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যেত এবং সেই গ্রামটি কি করতো? তারা ধ্বংস করতো। ছবির মতো সুন্দর আমাদের এই দেশ, আমাদের এই গ্রাম প্রকৃতি, ঠিক অপরূপ সুন্দর একটা গ্রাম, এবং সেখানে অনেক লোক, অনেক বাড়িঘর, অনেক মানুষের বসবাস। এই মানুষগুলো মারা যেত, বাড়িঘর পুড়ে যেত, প্রকৃতি ধ্বংস হতো। এই কারণেই মুক্তি সেনারা জীবন দিয়ে হলেও তারা চেষ্টা করেছে যে এই গ্রামটি আমরা ধ্বংস হতে দেব না, এই গ্রামটি আমরা রক্ষা করব। আর সেরকম একটা
চিন্তা থেকেই তারা পিছু হটে নেন এবং তারা জীবন দিয়েছেন। আমরা দেখেছি যে এক মুক্তি সেনা লুটিয়ে পড়েছে এবং সেখানে তার প্রাণও গেছে, শহীদ হয়েছেন একজন। তবুও বাকি মুক্তি সেনারা ভয় পান নাই, বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। যেহেতু মুক্তি সেনারা সংখ্যায় কম ছিল, সেহেতু একজন বিভিন্ন জায়গা থেকে যুদ্ধে অংশগ্রহণ করে বোঝাতে চেয়েছেন যে আমরা অনেকেই আছি, এবং এভাবেই তারা শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং গ্রামটি রক্ষা পায় এবং মুক্তি সেনারা পিছু হটেন। তাহলে আমরা কি বলতে পারি যে মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না? মুক্তি সেনারা পিছু হতে গেলে শত্রুরা গ্রামটি ধ্বংস করে দেবে এবং অনেক মানুষকে হত্যা করবে, তাই মুক্তি সেনারা পিছু হটতে চাইলেন না। সবাই আমার সঙ্গে পড়ো এবং লিখে নাও। মুক্তি সেনারা কেন পিছু হটতে চাইলেন না? মুক্তি সেনারা পিছু হটে গেলে শত্রুরা গ্রামটি ধ্বংস করে দেবে এবং অনেক মানুষকে হত্যা করবে, তাই মুক্তি সেনারা পিছু হটতে চাইলেন না। সবাই আমার সঙ্গে আরেকবার পড়ো। মুক্তি সেনারা পিছু হটে গেলে শত্রুরা গ্রামটি ধ্বংস করে দেবে এবং অনেক মানুষকে হত্যা করবে, তাই মুক্তি সেনারা পিছু হটতে চাইলেন না। পরবর্তীতে দেখো আরেকটি প্রশ্ন আছে, একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন? আবার দেখো, একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন? আমরা দেখেছি যে মুক্তি সেনারা যেহেতু সংখ্যায় কম ছিল, শত্রু সেনারা বেশি ছিল, তাদের গোলা বারুদ বেশি ছিল এবং তারা চারদিক থেকে আক্রমণ করতেছিল। আর এই আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে মুক্তি সেনারাও গুলি ছুটতে শুরু করলো এবং একটা সময় কি হলো, একটা গুলি এসে পড়লো এক মুক্তি সেনার বুকে এবং তিনি কি হলেন? শহীদ হলেন এবং সেখানেই শহীদ হলেন। আমরা এবং এই মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক লাখো লাখো প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা পেয়েছি, আমরা সবাই তা জানি। আর আমাদের দেশের বীর সন্তানেরা নিজের জীবন বাজি রেখে আমাদের জন্য রেখে গেছে এই স্বাধীনতা। আর মুক্তি সেনারা ঠিক তাদেরই এখানে এক মুক্তি সেনাকে আমরা দেখতে পেয়েছি, ঠিক একই রকম করে তারা নিজের জীবনের মায়া না করে দেশের জন্য চিন্তা করে স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। যখন যুদ্ধ হচ্ছিল, ওরা আমাদের মুক্তি সেনারা এক জমিদার বাড়িতে ঘাঁটি গাড়ে এবং শত্রু সেনারা পাশের গ্রামে ছিল। পাশের গ্রাম থেকে তারা তাদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে এবং এই গুলি ছুটতে ছুটতে মুক্তি সেনারা পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু সংখ্যায় অনেক কম ছিল এবং গোলা বারুদ অত বেশি ছিল না পাকিস্তানিদের মতো। তখন এই একটা পাকিস্তানিদের একটা গুলি এসে কি হয়, মুক্তি সেনাদের একজনের বুক ঝাঁঝরা করে দেয় এবং রক্ত বন্যা বয়ে সে সেখানেই শহীদ হয়। আমরা তাহলে আবার আমার সঙ্গে সবাই একটু পড়ো। একজন মুক্তি সেনা কিভাবে শহীদ হলেন? যুদ্ধ চলাকালে বুকে গুলি লেগে একজন মুক্তি সেনা শহীদ হলেন। সবাই আমার সঙ্গে আবার বলো। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ চলাকালে বুকে এসে গুলি লাগে। মুক্তিযুদ্ধ চলাকালে বুকে গুলি লেগে একজন মুক্তি সেনা শহীদ হলেন। হ্যাঁ, সবাই আমার সঙ্গে আর একবার বলো। মুক্তিযুদ্ধ চলাকালে বুকে গুলি লেগে একজন মুক্তি সেনা শহীদ হলেন। মুক্তি সেনা অর্থাৎ যিনি কি মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যিনি লড়াই করছিলেন, এমন একজন মুক্তি সেনা শহীদ হলেন। পরবর্তীতে দেখো, দলনেতার নতুন কৌশল কি ছিল? দলনেতা অর্থাৎ প্রত্যেক সময়ই একজন দলের নেতা থাকে, প্রতিটা দলের একজন নেতা থাকে, তার কথা সবাই শোনে এবং তার সিদ্ধান্ত সবাই মেনে নেয়। দলনেতাকে হতে হয় অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান। সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন এবং কি করতে হবে সেটা সকলকে জানাবেন এবং সকলে এই দলনেতার কথা
কথাগুলো মেনে চলবে, এবং তাহলেই যে কোনো কাজ অত্যন্ত ফলপ্রসূ হবে। যেটা আমরা আমাদের এই মুক্তিযুদ্ধকালীন এই যে একটা ঘটনা আমরা পড়েছি সোনালী পাতায়, মুক্তিযুদ্ধের একটি সোনালী পাতায় আমরা যে ঘটনা জেনেছি, দলনেতা ঠিক এমনই সাহসিকতা ও কৌশল এবং বুদ্ধির একটা প্রমাণ আমরা পেয়েছি। দেখো এখানে রয়েছে দলনেতার নতুন কৌশল কি ছিল। দলনেতা যখন দেখতে পেলেন যে আমরা মুক্তি সেনাদের কাছে খুবই নগণ্য, খুবই কম, অল্প, এবং তাদের সৈন্য বেশি, তাদের অস্ত্র বেশি, আমরা তাদের সঙ্গে স্বাভাবিক যুদ্ধে নাও পারতে পারি, তারা জয়ী হতে পারে, তখন দলনেতা ভিন্ন এক কৌশল অবলম্বন করলেন। তিনি করলেন কি, একেবারে একজন মুক্তি সেনাই একবার এ জায়গা থেকে, একবার অন্য জায়গা থেকে, একবার অন্য জায়গা থেকে, এইভাবে ঘুরে ঘুরে যুদ্ধ করছিলেন, যাতে মনে হয় বিভিন্ন জায়গা থেকে গুলি ছড়তেছিলেন, যাতে মনে হয় যে কি অনেক অনেক মুক্তি সেনা অংশগ্রহণ করছে যুদ্ধে, এবং পাকিস্তানিরা যাতে ভয় পায়। হ্যাঁ, পাকিস্তানিরা যাতে ভয় পায়। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, পাকিস্তানিরা যাতে মনে করে যে অনেক মুক্তি সেনা অংশগ্রহণ করছে যুদ্ধে, এরকম একটা চিন্তা ভাবনা যাতে তারা করে, তাদের এরকম একটা কিছু বোঝানোর জন্য দলনেতা বিভিন্ন কৌশল অবলম্বন করছিলেন। এবং দেখো ঠিক এরকমই একটা উত্তর আমরা জেনেছি, বারবার জায়গা বদল করে নতুন নতুন আড়াল থেকে গুলি ছোড়াই ছিল দলনেতার নতুন কৌশল। হ্যাঁ, সবাই আমার সঙ্গে আবার পড়ো, আমি তোমাদের যেটা বারবার বলছি যে মুক্তি সেনা মনে করো একজন বা দুইজন বা তিনজন, কিন্তু তারা কি করলো, একবার এই জায়গা থেকে গুলি করছে, আর একবার অন্য জায়গা থেকে গুলি করছে, আর অন্য জায়গা থেকে গুলি করছে, এবং পাকিস্তানিরা মনে করলো কি যে এতজন গুলি করছে, তাহলে ওরাও তো কম না, ওরাও তো অনেকেই আছে, ওরাও আমাদের সমান সমানই প্রায়, বা আমাদের থেকে বেশিও হতে পারে, এরকম একটা কিছু ভেবে তারাও কিছুটা নিজেদের গোটায় নিল, এবং পাকিস্তানিরা কী করলো, সরে গেল। আর এই দলনেতা এই কৌশলেই বেশ কাজ দিল ওই মুহূর্তে। দেখো সবাই আমার সঙ্গে আবার পড়ো, বারবার জায়গা বদল করে নতুন নতুন আড়াল থেকে গুলি ছোড়াই ছিল দলনেতার নতুন কৌশল। সবাই আমার সঙ্গে আবার পড়ো, বারবার জায়গা বদল করে নতুন নতুন আড়াল থেকে গুলি ছোড়াই ছিল দলনেতার নতুন কৌশল। পরবর্তীতে দেখো, আমি আশা করি তোমরা সকলেই উত্তরগুলো আমার সঙ্গে পড়ছো এবং লিখছো, এবং আশা করি আমি জিজ্ঞাসা করলে তোমরা বলতেও পারবে। পরবর্তীতে দেখো, গ্রামটি কিভাবে রক্ষা পেল। আমরা একটা গ্রামের কথা বারবারই জানতে পেরেছি যে একটি গ্রামের বর্ণনা এখানে আছে, এবং সেই গ্রামটি অনেক সুন্দর, সেখানে অনেক মানুষ, ঘর বাড়ি রয়েছে, এবং স্কুল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। এই গ্রামটি রক্ষা করার জন্যই পাকিস্তান আমাদের মুক্তি সেনারা তাদের জীবন দিয়ে চেষ্টা করছিল। এবং সেখানে দেখো গ্রামটি কিভাবে রক্ষা পেল, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসিকতায় গ্রামটি রক্ষা পেল। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, তোমরা এতক্ষণে নিজেরাও অনেকটা পেরে গেছো, কারণ মুক্তি সেনারা বিভিন্ন কৌশল অবলম্বন করে যুদ্ধ করছিল, এবং মুক্তি সেনাদের এই যে বুদ্ধি, তারা সংখ্যায় কম থেকেও কিভাবে যুদ্ধ করে পাকিস্তানিদের সরিয়ে দিয়েছিল, বাধা দিয়েছিল, সেটা আমরা দেখতে পেরেছি এই পুরো গল্পটার মধ্যে। আর এই বুদ্ধি আর সাহস, অল্প সৈন্য হয়েও, অল্প অস্ত্র নিয়েও সাহসিকতার সাথে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধে জয়লাভ করে, এবং গ্রামটি রক্ষা পায়, এবং পাকিস্তানিরা পিছু হটে যায়। মুক্তি সেনাদের বুদ্ধি, সবাই আমার সঙ্গে পড়ো, গ্রামটি কিভাবে রক্ষা পেল। মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসিকতায় গ্রামটি রক্ষা পেল। সবাই আমার সঙ্গে আবার বলো, মুক্তি সেনাদের বুদ্ধি ও সাহসিকতায় গ্রামটি রক্ষা পেল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে এতক্ষণে সবাই এই পাঠে অংশগ্রহণ করেছো, এবং সবগুলো পড়া অত্যন্ত মনোযোগের সাথে শুনেছো, পড়েছো, লিখেছো। আমি যদি এবার তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তোমরা পারবে না ছোট্ট সোনামণিরা? অবশ্যই পারবে। আচ্ছা চলো তাহলে দেখা যাক তোমাদের জন্য কি কি প্রশ্ন আছে। প্রথমে রয়েছে শব্দার্থ, মুক্তি সেনা।
তোমরা দেখো প্রথমে শব্দার্থ রয়েছে মুক্তি সেনা। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি মুক্তি সেনা বলতে কি বোঝা যায় বলো তো? আরেকটা শব্দার্থ আমি তোমাদের দেব, সেটা শহীদ। শহীদ শব্দের অর্থ কি? প্রথমে রয়েছে শহীদ এবং পরবর্তীতে মুক্তি সেনা। তোমরা তোমাদের খাতায় উত্তরগুলো লিখবা, আমি তোমাদের একটু সময় দিচ্ছি। পরবর্তীতে দেখো আরেকটা রয়েছে খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করো। এখানে রয়েছে ড্যাশ দেশের গৌরব। তোমরা সকলে লিখে নাও। 1971 সালে দেশে ড্যাশ হয়েছিল। এখানে তোমরা উপযুক্ত শব্দ বসিয়ে, যথার্থ শব্দ বসিয়ে শব্দ দুটি পূরণ করবে, লাইন দুটি, বাক্য দুটি। গ্রামটি কিভাবে রক্ষা পেল? আমি তোমাদের প্রশ্ন একটু আগেই করেছি, গ্রামটি কিভাবে রক্ষা পেল? কে স্বাধীনতার ডাক দিল? ছোট্ট সোনামণিরা, তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা উত্তরগুলো লিখে নাও। চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই এবং তোমাদের সঙ্গে মিলিয়ে নিই। প্রথমে ছিল শহীদ, মহৎ কাজে যিনি জীবন দেন, তাকে বলা হয় শহীদ। আর তোমার সঙ্গে আমারও মিলে গেছে, তোমাদের সঙ্গে। পরবর্তীতে দেখো স্বাধীনতার জন্য যিনি জীবন দেন, তাকে বলা হয় মুক্তি সেনা। এই তো তোমরা সকলেই পেরে গেছো। পরবর্তীতে দেখো ওখানে আঁকা করে কী হবে? মুক্তি সেনারা দেশের গৌরব। পরবর্তী দেখো 1971 সালে কী হয়েছিল? মুক্তি যুদ্ধ। পরবর্তীতে তোমাদের প্রশ্নের উত্তর ছিল গ্রামটি কিভাবে রক্ষা পেল? দলনেতার কৌশল ও সাহসিকতায় গ্রামটি রক্ষা পেল। হ্যাঁ, আমি জানি তোমরা একই উত্তর লিখেছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। এটাও তোমরা ঠিক মতোই লিখেছ, আমি জানি। এবং তোমরা সবাই উত্তরগুলো সংরক্ষণ করবে, তোমাদের বাসায় বড় যারা আছে তাদের দেখাবে এবং স্কুল খুলে অবশ্যই ম্যাডামদের এবং তোমাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ সবাই।